মৃত্যুর আগে একবার দমদম পুনরুদ্ধার দেখতে চাই, কথাটা বলেছিলেন জ্যোতিবাবু। খুব ইন্টারেস্টিং গল্প। তার পার্টি কমরেডদের বলেছিলেন লোকসভায় নির্বাচনের আগে। দমদম তখন সিপিএম এর কাছে নেই, ওই অঞ্চলে একটা সিপিআইএম এর সে সময় চূড়ান্ত গোষ্ঠী কোন্দল, যেটাকে বলে গোষ্ঠী কোন্দল বলবো না, এটা গোষ্ঠী দ্বন্দ্ব, গোষ্ঠী দূরত্ব। একটা হচ্ছে সুভাষ চক্রবর্তী লবি, একটা হচ্ছে অমিতাভ নন্দী লবি। তো সেই ভোটে দাঁড়িয়েছিলেন অমিতাভ নন্দী এবং বলেছিলেন কে জ্যোতিবাবু, এবং বলেছিলেন ওই জায়গা থেকে যে মৃত্যুর আগে রেখে যেতে চাই। খুব সেন্টিমেন্টাল একটা কথা। সেই ইলেকশনে লোকসভায় সিপিআইএম জিতলো, অমিতাভ নন্দী জিতলেন। ইন্দিরা ভবনে জ্যোতিবাবুর বাড়িতে গেলেন, সেখানে অসীম দাশগুপ্তও ছিলেন, এবং সেই ছবিটা একটু পুরনো যারা ফলো করেন রাজনীতি তারা দেখেছেন যে সুভাষ চক্রবর্তী এবং অমিতাভ নন্দী দুজনকে জড়িয়ে ধরে কান্না। আচ্ছা, প্রসঙ্গটা কেন বললাম, লোকসভা সেটা অনেকদিন আগে। আমরা আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে দমদম নিয়ে, উত্তর দমদম নিয়ে স্পেসিফিক্যালি, এবং সেখানে ওই পুনরুদ্ধার বা পুনরুত্থান, আবার কি সিপিআইএম উত্তর দমদমে ফিরতে পারবে, দীপশিতা ধর কি হয়ে উঠতে পারবেন সেদিন অমিতাভ নন্দী, বা সেভাবে যেভাবে জ্যোতিবাবু স্বপ্ন দেখেছিলেন। আর জ্যোতিবাবু নেই, বুদ্ধদেব ভট্টাচার্য নেই, কিন্তু সিপিএম তো চাইছে, সিপিএম এর একটা খুব ইম্পর্টেন্ট কেন্দ্র হচ্ছে উত্তর দমদম। সেটা নিয়ে আমাদের আলোচনা। নমস্কার, আমি রূপক বসু, বেঙ্গল পলিটিক্স আপনাদের স্বাগত। আমার সঙ্গে অভিষেক সেনগুপ্ত। অভিষেকই যাবতীয় প্রশ্নের উত্তর দেবে, আমি অভিষেকের কাছে বিভিন্ন প্রশ্ন রাখবো, এবং যেটা দিয়ে শুরু করলাম সেই প্রশ্নটা দিয়ে আমি শুরু করছি যে হঠাৎ উত্তর দমদম নিয়ে এত মেতে উঠলো কেন? মানে হঠাৎ করে এখন তার জ্যোতিবাবু বলেন। আমি দু চারটা গল্প তোকে বলবো, এর পেছনে অনেক বেশ কয়েকটা কারণ। তুই যদি দমদম উত্তরের দিকে যদি ফোকাস করিস, তুই দেখতে পাবি সব কেন্দ্রের তো একটা নিজস্ব একটা ধরন হয়, একদম চরিত্র হয় একদম। তো সেই অ্যাঙ্গেল থেকে দেখা যাবে যে দমদম উত্তর কখনো তৃণমূল, কখনো বাম, কখনো তৃণমূল, কখনো আবার বিজেপি ডিস্টেন্স কমাচ্ছে যে চ্যাম্পিয়ন হচ্ছে তার সঙ্গে, বা যে জিতছে তার সঙ্গে, আবার কখনো পিছিয়ে পড়ছে। অদ্ভুতভাবে দমদম উত্তর যেন কোনোদিন কারোর নির্দিষ্ট ঠিকানা হয়ে থাকেনি। আচ্ছা, এটা খুব সিগনিফিকেন্ট একটা বিষয়। মানে চন্দ্রিমা ভট্টাচার্য জিতেছেন, চন্দ্রিমা ভট্টাচার্য হেরেছেন, 11 সালে জিতেছেন, 16 সালে হেরেছেন, তন্ময় ভট্টাচার্যের কাছে 21 সালে আবার জিতেছেন। তো এই তাহলে তো রোটেশন হিসেবে আর কি, এটা কোনো ভালো মজাই, কিন্তু ওই আর তো এই যে রদ বদল, মানে আমরা একটা জিনিস বলি তো যে কেরালা সম্পর্কে আমরা একটা কথা বলি সময়, যে কেরালা শিক্ষিত মানুষ অলওয়েজ চেষ্টা করে সরকার বদলাতে, যদিও বাম ক্ষমতায় রয়েছে ধরে, কিন্তু এই বদলটা কেন চায়? তাতে কি হয়, যে সরকারি আসে 5 বছরের মধ্যে চেষ্টা করে মানুষকে সন্তুষ্ট রাখার, অনেক বেশি কাজ করার। এলাকা, মানে কেরালাকে তো আর এলাকা বলা যায় না, একটা বিরাট রাজ্য, কিন্তু তুই যদি ছোট এলাকা হিসেবে অ্যাঙ্গেলে ভাবিস, সেটা পঞ্চায়েত হোক বা একটা রাজ্যই হোক বা একটা মানে একটা দেশই হোক, যে যারাই ক্ষমতায় থাকে তাদের কাছ থেকে জনগণ এক্সপেক্ট করে যে যত বেশি সম্ভব যেন তারা সুখে আরো 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 বেটার যেন লাইফ তারা লিড করতে পারে। সেই অ্যাঙ্গেল থেকে ভাবলে দমদম উত্তর কিন্তু অলওয়েজ চেষ্টা করেছে যে সরকার যেন বদলায়, মানে নতুন নতুন মুখ আসুক এবং দমদম উত্তরকে ঢেলে সাজাক। সেই কাজটার জন্যই দমদম উত্তরে এই যে ক্যারেক্টারের কথাটা বললাম। তুই যেটা বলতে চাইছিস, জ্যোতিবাবুর প্রসঙ্গ তুলে তুই যে বিষয়টা তুলে নিলি, যে গল্পটা তুলে, খুব ইন্টারেস্টিং গল্প। এটা বামপন্থীরা অনেকেই জানেন। তো একটা টক্কর বরাবরই ছিল। সেই গল্পের নির্যাস যাই থাকুক না কেন, সে সময় জ্যোতিবাবু যেভাবেই দুই সেরা সেনাপতিকে যেভাবে ব্যবহার করে থাকুক না কেন, সে তো এখন অতীত হয়ে গেছে। কিন্তু একটা জিনিস এই নিয়ে কোনো সন্দেহ নেই, দমদম উত্তর বামেদের একটা ঘাঁটি হিসেবেই বরাবর থেকেছে। আমি কদিন আগে নিরাপত্তার সঙ্গে কথা বলছিলাম, নিরাপত্তা সদ্যর খেতবঞ্জি সংগঠনের সেক্রেটারি। নিরাপত্তা গত বছর, তার আগের বছর, মানে 24-এর সময়কার একটা ইনসিডেন্ট বলছিলেন যে আমরা একটা জায়গায়, ওখানে তো খানিকটা আদিবাসী মানুষজন একটা পার্টি থাকে, তো ওইখানে একটা জনসভা করতে গেছে, প্রচুর মানুষজন চলে এসেছেন। সেখানে নাকি খানিকটা অন্য দলেরও লোকজন এসে সেটাকে বন্ধ করার, খানিকটা প্রতিবাদ বা প্রতিরোধের চেষ্টা করা। তো এই নিয়ে খানিকটা বচসা হয়, কিন্তু ওখানকার মানুষজনই বলে যে না, আমরা শুনতে চাইছি এই গল্প। তো এই যে নিরাপত্তা সর্দারের যে গল্পটা আমি এটা বললাম এই প্রসঙ্গে, যে তার মানে দমদমের চরিত্র কিন্তু অলওয়েজ খুব সাহসী চরিত্র, যদি এই দিক থেকে দেখা যায়। সিপিএম কেন দমদমকে টার্গেট করেছে, তার পেছনে কারণ হচ্ছে যে 2016,
2021, 2026 বা আরেকটু পেছন থেকে 11 ভাবলে 2011 থেকে, মানে পালাবদল থেকে যদি আমরা ধরি ব্যাপারটাকে, তাহলে দেখা যাবে যে বামেদের কিন্তু ভোট অলওয়েজ এখানে মুঠোর মধ্যে থেকেছে। আমি বলতে চাইছি বাড়েনি, বাড়লে তো পরিস্থিতি না, বদল জেতার হতো, মতো যেটা না। ষোলোতে দেখা গেছে। মানে তুলনায় অলওয়েজ পার্সেন্টেজ একটা অনেক ক্ষেত্রে দেখা যেত যে বাম রাম, এই যে অদল বদলের যে গল্প, যে বামের ভোট রামে চলে গেছে, ফলে বাম দিনকে দিন রক্তাল্পতায় ভুগেছে, হ্যাঁ, এবং আস্তে আস্তে বেড়ে উঠেছে বিজেপি। গল্প সেট করা হয়, যে গল্পটা তৈরি হয়েছে 2019 থেকে, সেটা কিন্তু তুই যদি দেখতে চাস দমদম উত্তরে কিন্তু তার প্রভাব সেই অর্থে একেবারে নেই বলবো না, কিন্তু খানিকটা এই উদাহরণ বর্জিত বলা যেতে পারে। 2011 সালে চন্দ্রিমা ভট্টাচার্য এখানে জিতেছিলেন, 2016 সালে বাম কিন্তু এটা রিভাইভ এবং চন্দ্রিমা ভট্টাচার্যকেই হারিয়ে, এবং তন্ময় ভট্টাচার্য ওখানে দাঁড়ান, মানে ভট্টাচার্য ভার্সেস ভট্টাচার্য হলো ওখানে, এবং মানে চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু তৃণমূলের অত্যন্ত বড় নেত্রী। আজকে দাঁড়িয়ে তো চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী নয়, শুধু মন্ত্রী বলেই বলছি না, মানে একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের একজন মন্ত্রী, একেবারে তাই। তো ফলে চন্দ্রিমা ভট্টাচার্যকে 2016 সালে হারানো কিন্তু একটা বড় ব্যাপার। এবার আসছে দ্বিতীয় ব্যাপারটাতে, যেটা তুই যে প্রসঙ্গটা নিয়ে এলি, সেটা হচ্ছে যে 2026-এ তাহলে কি হওয়া সম্ভব? 2011-তে হার, 2016-তে রিভাইভ, 2021-এ আবার হার। 2021-এ একটা পয়েন্ট মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বিজেপি কিন্তু এখান থেকে একটা সন্তর্পণে উঠে আসে পেছন থেকে। হ্যাঁ, গোল দিতে হয়তো পারিনি, কিন্তু দুটো উইং ডেফিনেটলি ছিল। 28,000 প্লাস ভোটে 2021 সালে বিজেপির প্রার্থীকে হারিয়েছিলেন মানে তৃণমূল, আর তার আগে তন্ময় ভট্টাচার্য জিতেছিলেন 6,000 প্লাস ভোটে। তার মানে নেক টু নেক ফাইট অলওয়েজ দেখা যাচ্ছে। দুটো জিনিস এখানে স্পষ্ট, এক যে সিপিএম বেশ খানিকটা পিছিয়ে পড়া টেকনিক্যালি, কারণ 6,000-এ গেন করছিল, সেখান থেকে 28,000-এ তৃণমূল গেন করে দিল, মাঝখানে চলে এলো বিজেপি, তার মানে বেশ খানিকটা পার্সেন্টেজে পিছিয়ে পড়া হলো। একই সঙ্গে তৃণমূল কিন্তু বেশ খানিকটা এগিয়ে গেল। একেবারেই তাই, একদম তাই, একেবারেই তাই। এবং যে লজিকটা আমি সেটাই জিজ্ঞেস করতে যাচ্ছি, যে এইটা হলো, তারপরেও কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনের, মানে লোকসভা তো 7খানা বিধানসভা, যে পয়েন্টটা তুই বলছিলিস, আমি একটা তথ্য এখানে পেশ করবো, সেটা হচ্ছে যে চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু পেয়েছিলেন 95,465 ভোট, 45.2%। বিজেপির অর্চনা মজুমদার পেলেন 66,966 ভোট, 31.7%। বামেদের ভোটটা যেখানে 6,000 গেইন ছিল, সেটা কিন্তু বেশ খানিকটা নেমে এলো, নেমে এসে দাঁড়ালো হচ্ছে 21.7%, অর্থাৎ 45,728 ভোট পেলেন তন্ময় ভট্টাচার্য। আমি ঠিক এখানেই সংযোজনটা করতে চাইছি, 2024 সালের যে লোকসভা কেন্দ্র, মানে দমদম লোকসভা কেন্দ্র, তার আন্ডারে যে উত্তর দমদম বিধানসভা, সেখানে বামেরা এখানে প্রায় 20% ভোট পেয়েছে। আচ্ছা, তার মানে হচ্ছে যে এই পার্সেন্টেজটা কিন্তু খুব একটা যদি নাও ওঠে, খুব একটা নামেও নেই। এইটাই হচ্ছে পয়েন্ট। এই পয়েন্টটা কেন, এই যে তুই দীপশিতাকে কেন দাঁড় করানো, এটা নামই করিনি আমি এখনো, এটা আমি আলাদা করে করব। এই যে ভাবনাটা দমদম উত্তরে, যে আমরা শুরু থেকে বলে আসছি না, আমরা একাধিক স্টোরি নিয়ে করেছি, অনেক সময় চর্চাও করেছি, প্রশ্নও করেছি, যাদের ইন্টারভিউ আমরা করেছি, যে বামেরা কেন একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করেছে। তার কারণ হচ্ছে বামেরা একটা জিনিস বুঝতে পেরেছে, আমরা সারা রাজ্যে লড়ার মতন সাংগঠনিক শক্তি আমাদের নেই। আচ্ছা, 1, 2 নম্বর হচ্ছে মানুষ সারা রাজ্যের যে সমস্ত জায়গাগুলোতে বামেরা একসময় রাজ করতো, সবটাই ছিল তৃণমূলের কাছে চলে গেছে, বিজেপির কাছে চলে গেছে। ফলে সেটা যদি ঘোরাতে হয়, এটা বাস্তব ছবি, সেটা যদি ঘোরাতে হয় একদিনে সম্ভব নয়। ফলে 2026-এর ভোটকে এমন নিরিখে ভাবতে হবে যেখান থেকে অন্তত কিছু সিট তুলে আনা যায়। দেখ, শূন্যতা এবং সেখান থেকে ফিরে এসে 2, 3, 4, 5টা বা 10টা সিট আমি পেলাম, তাতে কি হয়? আত্মবিশ্বাস তো আসে, তার মানে ফিরেছে, এবার বড় কিছু নিতে পারে বা ধরতে পারে। এই যে ভাবনা, এই ভাবনা থেকেই কিন্তু প্রায়োরিটি লিস্ট তৈরি করা। সেই প্রায়োরিটি লিস্টের মধ্যে দমদম উত্তর জায়গা করে নিয়েছে, যেমন নিয়েছে উত্তরপাড়া, যেমন নিয়েছে খড়গ্রাম, যেমন নিয়েছে পান্ডুয়া, যেমন নিয়েছে রানীনগর, এই চত্বরগুলো, যে চত্বরগুলোর কথা আমরা বারবার বলে আসছি আর কি। এখানে একটা প্রশ্ন করবো এবার, এই এতটা কথা বললাম, আমরা আগেই বলেছিলাম যে আমরা এইটা শুধুমাত্র মানে একদম অঞ্চল ভিত্তিক, কেন্দ্র ভিত্তিক
ভিত্তিক বিশ্লেষণ আমরা পরে হয়তো অন্য কোনো ভিডিওতে যাব, জেলা ভিত্তিকও আছে, যে সব রকমই আসবো, কিন্তু এটা খুব স্পেসিফিক্যালি এই ভিডিওটা করার আরো উদ্দেশ্য হচ্ছে যে যে আজ সেদিন ছিল জ্যোতিবাবুর বার্তা, আজকে আছে দীপশিতা ধর। কেন দীপশিতা ধর, মানে কেন মনে হচ্ছে যে বামফ্রন্ট ওইখানে দীপশিতা ধর এর পেছনে একটা খুব খেলাটা বদলে দিতে পারে? এর পেছনে একটা নয়, দুটো গল্প আছে। গল্পটাকে একটু মানে খোলতাই করে না বলতে পারলে গল্পটা ঠিক জমানো যাবে না আর কি। ব্যাপারটা যেরকম, প্রথমে দমদম উত্তরের জন্য ভাবা হয়েছিল শতরূপ ঘোষ। একদম। শতরূপ ঘোষ এর আগের 3টে বিধানসভা নিজের কসবা অঞ্চল থেকে দাঁড়িয়েছেন এবং জাভেদ খানের কাছে হারেন। তো শতরূপ যখন দমদম উত্তরের জন্য ভাবা হচ্ছে, তখন শতরূপ ইচ্ছে প্রকাশ করে যে আমি কর্মী হিসেবে এই ভোটটাতে কাজ করতে চাই। এর পেছনে একটা লজিকও আছে। শতরূপ যে ভুল ভেবেছেন তা বলবো না আমি। তাতে অনেক বেশি অল আউট যাওয়া যায়, অনেক বেশি মানুষকে মোটিভেট করা যায়। হ্যাঁ, কর্মী হিসেবে বিমান বসু নাম করে বলেছে, না বিমান বসু নাম করে বলেছে। হ্যাঁ হ্যাঁ। তো ফলে শতরূপ সরে যাওয়ার পর মানে এই পরিস্থিতিতে বামেদের দরকার ছিল এমন একজনকে যিনি সামনে এসে দাঁড়ালে 5টা মানুষ, একটা প্রজন্ম তার ডাক শোনে, ঠিক আছে, রেকগনাইজ করতে পারে। দেখ, একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, অনেকেই ভুলে যাচ্ছেন যে এই যে আমি মাঝখানে রবীন্দ্রদেবের একটা ইন্টারভিউ বাবা নিয়েছিল, আমি সেটা শুনছিলাম। রবীন্দ্রদেব বলছেন যে তরুণ প্রজন্মকে কেন গুরুত্ব দেওয়া, তার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে 18 থেকে 40 যদি এইটাকে যদি তরুণ প্রজন্ম বলে ধরা হয় বামেদের নিয়ম অনুযায়ী, তো তাই মোরাললেস কিন্তু 32 to 35% ভোট কিন্তু এখন এদের হাতে। ফলে এই প্রজন্মে যারা প্রচলিত মানে সেই অর্থে যারা জনপ্রিয় নাম, সেই অর্থে যারা রেগুলার বা যাদের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে, এরকম কোনো একজনকে দাঁড় করানোর টার্গেট ছিল। শতরূপ সরে যাওয়ার পর তখন ভাবা হয় দীপশিতার নাম। দীপশিতা, তার আগে দীপশিতাকে দাঁড় করানোর কথা ভাবা হয়েছিল একটা চমকপ্রদ জায়গা থেকে। এবং যদিও এটা আমার শোনা কথা, এটা না সবটাই তো শোনা কথা, মিটিংয়ে তো আমরা আমার কাছে, হ্যাঁ আমাকে তো এটা কেউ কখনো সেইভাবে বলেননি, বা কানা ঘুষে যেমন নানান গল্প আসে সেরকম গল্প শোনা আর কি। সেটা হচ্ছে যে 2021-এর একটা রিমেক চেয়েছিল সিপিএম। কিরকম? 2021-এর নন্দীগ্রামে কে দাঁড়িয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী, তাই তো? এটা জোরালো টক্কর ছিল। এদের মাঝখানটা থেকে দাঁড়িয়েছিলেন মীনাক্ষী মুখার্জি। তখন মীনাক্ষী মুখার্জি সেই অর্থে চিনতেন না, তখনই চিনল যে নন্দীগ্রামে হাই ভোল্টেজে সিপিএম এর কেন্দ্র মীনাক্ষী মুখার্জি, এবং ওইখান থেকে উত্থান বেসিক্যালি মীনাক্ষী। এবং ওই সময় মীনাক্ষীর ওইখানে দাঁড়ানোর একটা মানে ব্যাকগ্রাউন্ড আছে, যাই সেটা আমরা অন্য সময় মীনাক্ষীকে নিয়ে যখন আলোচনা করবো তখন বলবো। এই পরিস্থিতিতে এই যখন সিচুয়েশন চলছে, তখন শিফট করে গেল ভবানীপুর থেকে, নন্দীগ্রাম থেকে পুরো ফোকাসটা শিফট করে গেল ভবানীপুরের দিকে। মমতা ঘোষণা করে দিলেন আগে, তারপর কিছু পরে ঘোষণা করে দিলেন শুভেন্দু অধিকারী, তিনি ভবানীপুর থেকে লড়ছেন এবং নন্দীগ্রাম থেকে তো লড়ছেনই। ফলে পবিত্রকর শুভেন্দুর এগেনস্টে লড়ছেন, সেটা কোর্টে মেজর ইস্যু। আর একটা মজার কথা বলে রাখি, নন্দীগ্রামে কিন্তু আর এক শুভেন্দু অধিকারী আছেন, তিনি আমার নির্দল প্রার্থী হয়ে লড়ছেন শুভেন্দুর এগেনস্টে। ফলে শুভেন্দু অধিকারী দামি প্রার্থী, এটা ঠিক আছে, যারা ভোট দিতে গেছেন তারা দেখেছেন, এটা বলবো মানে ব্যাপারটা মজার তথ্য বলে পেশ করলাম। তো এই যে ভবানীপুর যখন শিফট করে গেল, সিপিএম তখন ভাবতে শুরু করেছিল, মানে আলিমুদ্দিন তখন ভাবতে শুরু করে যে কাকে এখান থেকে দাঁড় করানো যায়, যাকে যেখান থেকে আগামী দিনে আরেকটা মীনাক্ষী মুখার্জি তৈরি করা যেতে পারে। দীপশিতার নাম ভাবা হয়েছিল প্রথমে, পরে সেই নামটা বদলে যায়। আমার ধারণা শতরূপ যেহেতু ভোটে দাঁড়াতে চাইলেন না, সেই কারণেই বোধহয় দীপশিতাকে মানে দমদম উত্তরটাতে এমন দাঁড়াতে চাইলেন না, এবং ঘটনাচক্র তার মানে উত্তর দমদমেও দাঁড়ালেন না। হ্যাঁ, ফলে দমদম উত্তরটা এমন একজনকে দরকার, প্রায়োরিটি লিস্টের মধ্যে রয়েছে, ফলে এমন একজনকে দরকার যিনি সামনে এসে দাঁড়ালে অনেকটা কাজ হতে পারে, যার একটা বিপুল জনপ্রিয়তা রয়েছে, যার বক্তব্য শোনার জন্য, যার দর্শন শোনার জন্য মানুষ আসেন, এবং একটি শিক্ষিত এবং যার শুধু রাজ্য নয়, আন্তর্জাতিক দেশীয় স্তরে তো বটে, বিদেশেও বহু জায়গায় বক্তৃতা নিজেকে প্রতিষ্ঠা করেছেন। দীপশিতা তখন এই ইয়েতে দমদম উত্তরের প্রার্থী হন। এই দুটো গল্প এর পেছনে ছিল। এবার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, দমদম উত্তর আসলে কাকে ফসল দিতে পারে, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে। দীপশিতা ধর ডেফিনেটলি ভালো ক্যান্ডিডেট, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু এখানে অত্যন্ত বড় ক্যান্ডিডেট, বিশাল বড়, অত্যন্ত বড়। না এবং আমরা যদি খেলার ভাষায় বলি, যে চন্দ্রিমা ভট্টাচার্য ফেভারিট, হ্যাঁ একেবারে আনডাউটেডলি আমরা আলোচনা করছি
হয়তো সিপিএম এটা রিগেন করতে পারবে অথবা পারবে না, একদমই তাই। মানে এমন নয় যে আমরা বলছি যে দীপশিতাই জিতবে। এবং আরেকটা ঘটনা তো নিশ্চয়ই মনে আছে, মাঝখানে শোনা যাচ্ছিল চন্দ্রিমা ভট্টাচার্য এখান থেকে দাঁড়াতে নাও পারেন, তিনি বালিগঞ্জ থেকে দাঁড়াতে পারেন, এরকম একটা শোনা যাচ্ছিল, কিন্তু আলটিমেটলি তা হয়নি। মমতা চেয়েছেন যে ওখান থেকেই তিনি ভোটে লড়ুন। এই সিচুয়েশনটাতে চন্দ্রিমা ভট্টাচার্যের তো শুধু নাম নয়, চন্দ্রিমা ভট্টাচার্যের কিন্তু আর একটা পজিটিভ দিক হচ্ছে ভীষণ কিন্তু জনসংযোগ কিন্তু অসম্ভব ভালো। এটা একটা দিক। 2 নম্বর মানে 3 নম্বর দিক হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য নিজের নেত্রী হিসেবে যথেষ্ট বড়। হ্যাঁ, সাংগঠনিক একটা মানে তার মধ্যে কিন্তু এই সাংগঠনিক গুণ যে দরকারটা, যেটা আমরা বুঝি মানুষের মধ্যে। দীর্ঘদিনের নেত্রী, সিনিয়র দীর্ঘদিনের নেত্রী, অত বড় আইনজীবী, হ্যাঁ, সব মিলিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু একটা ব্যাপার। অবশ্যই ব্যাপার। তুই যে প্রশ্নটা আমার কাছে করলি যে দীপশিতা কি এখান থেকে জিততে পারে, মানে দমদমের যে ক্যারেক্টার, তাহলে কি আবার পালা বদলের গল্প দমদম শোনাতে পারে? আমার যেটা মনে হয় সেটা হচ্ছে একই সঙ্গে কিন্তু বিজেপি ক্যান্ডিডেটকে বাদ দিলে হবে না। না, বিজেপি ক্যান্ডিডেট এখানে আছেন হচ্ছে সৌরভ শিকদার, যে গল্পটা দিয়ে আমি শুরু করেছিলাম। তিনি সেই গল্পের এক অন্যতম নায়ক ছিলেন। হ্যাঁ, মানে তার কাকা ছিলেন তপন শিকদার, যিনি দমদমটা বিজেপি তখনকার দিনে কিন্তু বিজেপি এখানে এন্ট্রি নিচ্ছে তপন শিকদারের মাধ্যমে। তার আগে কিন্তু এখানকার ভোটার বিজেপি খায় না মাথায় দেয় জানতো না। যারা খুব রাজনীতি সচেতন তারা বিজেপি সম্পর্কে জানতেন, কিন্তু সাধারণ লোক তখন বিজেপি, তুই তো ছেলেবেলায় ভাবনা যে বিজেপি ক্যান্ডিডেট দিচ্ছে, আচ্ছা দিচ্ছে তো দিচ্ছে। ওই তুই যেরকম আরেকজন শুভেন্দু অধিকারীর কথা বললি, কোন পার্টির তিনি? নির্দল পার্টি। এরকম প্রচুর পার্টি প্রচুর সিম্বলে আসে, আমরা জানিও না। তো আমরা কাজ করি, আমাদের জানতে হয় আলাদা, আমাদের সাধারণ মানুষের জানার কোনো দায় নেই। সেই তপন শিকদার কিন্তু বিজেপির হয়ে জিতেছিলেন দমদম লোকসভায়। হ্যাঁ, এবং মানে সেই উত্তরসূরি এবার তার ভাইপো সৌরভ শিকদার আছে, এবং এখানে কিন্তু কংগ্রেসও আছে, ধনঞ্জয় মৈত্র আছে। এবং আরেকটা ব্যাপার যে দেখ, কংগ্রেস এখানে মেজর কিছু ফ্যাক্টর নয় হলেও কিন্তু 1-2% কিন্তু না, এই যে মেজর কিছু ফ্যাক্টর নয়, এইটা যতক্ষণ তুই ভাববি জোট হিসেবে ততক্ষণ হয়তো মেজর কিছু ফ্যাক্টর। কিন্তু জোট ছেড়ে বেরিয়ে আসার পর কিন্তু কংগ্রেস কর্মীরা কিন্তু অনেকখানি তাজা হয়েছেন। কংগ্রেসের তো নিজস্ব কিছু পকেট ভোট আছে, অবশ্যই আছে। ফলে একটা পার্সেন্টেজ ভোট যে এই ভদ্রলোক সঞ্জয় বাবু যে টানবেন সন্দেহ নেই। দ্বিতীয়ত হচ্ছে বিজেপি এখানে কিন্তু ভালো বাজার গত ভোটে করেছে একদম। যদি তাই হয়ে থাকে, যদি সেই বাজারের কথা যদি ভাবা হয়, তাহলে কিন্তু এখানে ফিরে আসবে। হ্যাঁ, একটা খুব নেক টু নেক। এমনি আমরা আগে আলোচনা করছিলাম যে উত্তর দমদম রোটেশনে জেতাচ্ছে, উত্তর দমদমে নেক টু নেক ফাইট হচ্ছে, সেখানে কিন্তু ওই 1-2-3-4% কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অবশ্যই 1-2-3% তুই ভাবনা, তন্ময় ভট্টাচার্য জিতেছিলেন 6000 সামথিং ভোটে। তাহলে তুই ভেবে দেখ 16 সাল, সেটা তার 10 বছর পরে। 16 সালে সিপিএম শূন্য হয় নামেনি, 16 সালে সিপিএম ভোট লড়ছে প্রধান বিরোধী দল। এবং মাথায় রাখতে হবে এসআইআর, এবং মাথায় রাখতে আমি আজকে আলোচনায় ঢুকছি না, তাহলে না তার জন্য তুই আলোচনা একটা পার্সেন্টেজ যে ডেফিনেটলি দমদম উত্তরেরও সারা বাংলায় যা ঘটছে, দমদম উত্তরে তো একটা পার্সেন্টেজ ভোট তো নিশ্চয়ই সব জায়গাতেই আন্ডার এডুকেশনের তালিকা থেকে হয়তো বাদ চলে যাবে। সেটা যদি 40% হয় তাহলে সেটা নেওয়া কম হবে না। বিশাল। আমি তোর চ্যানেলে আমি তোকে রিকোয়েস্টই করবো যে এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন আছে, মানে তুই নিজে দরকার হলে আমরা দরকার হলে কোনো এক্সপার্টকে নিয়ে সময় নিয়ে অবশ্যই। এসআইআর ইটসেলফ একটা সাবজেক্ট, একদমই তাই। এবং আমি কিছু স্পেসিফিক্যালি প্রশ্ন করছি, তুই মানে ঘুরছিস বিভিন্ন জায়গায়, আমরা ভালো ভালো ইন্টারভিউ দেখছি। দীপশিতা ধর, তিনি কিন্তু সেই অর্থে বাইরের প্রার্থী, দমদমের ভূমিকন্যা নন, বালির মেয়ে। কল্যাণ ব্যানার্জির কথা বললে পরিযায়ী প্রার্থী, কল্যাণ ব্যানার্জির কথা বলে এটা কিন্তু মীনাক্ষী উত্তর দিয়েছে চমৎকার। হ্যাঁ, কিন্তু দীপশিতা দেখেন, দীপশিতা কল্যাণ ব্যানার্জি তো ইয়েকে বলেনি, না মীনাক্ষীকে বলেছে। হ্যাঁ, সেটাই বলছি। অনেক সিপিএম এ অনেকই পরিযায়ী প্রার্থী আছে। আরে ঠিক আছে, এটা তো বাংলার নামবে, এখানে কেউ কখনো এখানে তো রাজনৈতিক চর্চাকে কিভাবে দেখবে, তারা তো বলবেই এরা ওখান থেকে ডিফেন্ড করবে। ফলে বল একটু মানে রাজনৈতিক বিশ্লেষণে তোর অবজারভেশনে বল যে দীপশিতা ধর কি অঙ্কে জিততে পারে। দেখ, জিততে পারে এই অঙ্ক বলা তো খুব ডিফিকাল্ট, জেতা বিষয়টাই এত কঠিন বিষয়, সব ক্ষেত্রে মেনে যায় না। কিন্তু আমি দীপশিতা বেশ কিছু গুণের কথা বলবো তোকে, যেটা দিয়ে পেনিট্রেট করতে পারে দীপশিতা, এবং সেটা কিন্তু দেখাও যাচ্ছে, পেনিট্রেট করছে। কিরকম? প্রথম কথা হচ্ছে যে দীপশিতার একটা ব্যাপার হচ্ছে, এর আগে বালিতে 2021 সালে দাঁড়ালো দীপশিতা, মেজর কিছু ফ্যাক্টর না হলেও অল্প বিস্তর ভোট টেনেছিল। তখন সদ্য এসএফআই এর নেত্রী, তাজা তরুণ উঠে আসা, একটা ঝকঝকে মুখ, ফলে মানুষ খুব একটা ভরসা
পাক না পাক একটা অংশ যারা কমিটেড ভোটার তারা দীপশিতাকে ভোট দিয়েছিল। সারপ্রাইজিংলি দেখা গেল 2024 সালে বিশেষ করে উত্তরপাড়া অঞ্চলটাতে দীপশিতা কিন্তু একটা হিউজ ভোট টানলো। হ্যাঁ, সেই সংখ্যাটা কিন্তু প্রায় 40-45 হাজার। সেটা কল্যাণ ব্যানার্জির সাথে এবং কল্যাণ ব্যানার্জির সঙ্গে লড়াই যদি দেখা যায়, দীপশিতা কিন্তু প্রায় 2.5 লাখের উপর ভোট পেয়েছে, 2,60,000 সামথিং ভোট পেয়েছিল। তার মানে কি দাঁড়াচ্ছে? মানেটা খুব পরিষ্কার যে দীপশিতা পরিণত হয়েছেন। দেখ, ভোটে হারাটা দিয়ে মানুষকে জাস্টিফাই করা যায় না। ভোটের হার থেকে যে শিক্ষাটা নিল সেটাই করা যায়, একদমই তাই। সেটাই কিন্তু তোর কাছে প্রযোজ্য বিষয়, আলোচনার বিষয়, চর্চার বিষয়। যে কারণে দীপশিতাকে আমার মনে হয়েছে, এটা তোর ক্যারিয়ারের 3য় নির্বাচন। দীপশিতা কিন্তু দেখতে পাচ্ছি আমি জবে থেকে দমদম উত্তরে ঢুকেছে, পা রেখেছে, আমি দেখতে পাচ্ছি সারাক্ষণ তো একটু পরে রেখেছে মানে আর কিছুই না, একটু পরে রেখেছে মানে যখন প্রার্থী তালিকা ঘোষণা করেছে মীনাক্ষী মুখার্জি যেরকম আগে থেকে, সেটা তো মীনাক্ষীকে নামিয়ে দিয়েছিল আগে থেকেই। মীনাক্ষী যেভাবে ধ্রুবজ্যোতি শাহ আগে থেকে সেটা হয়েছিল। হ্যাঁ, ওটা বোধহয় ওই শতরূপ দীপশিতা একটা তখন একটা ডিলেমা চলছে সে সময়। এই ইস্যুটা আমারও তাই মনে হয়, ওই জন্য বোধহয় টাইম লেগেছিল। কিন্তু যখন থেকে পা রেখেছে, দীপশিতার একটা খুব সহজ গল্প হচ্ছে, দীপশিতা যার তার বাড়িতে ঢুকে যেতে পারে। মানে একটা বাড়ির মেয়ের যেমন ইমেজ থাকে, ওর কিন্তু সেরকম ব্যাপার আছে। হ্যাঁ, কাকিমা মাসিমা, হ্যাঁ, বা কাকু কাকা, এইসব ব্যাপারটা ওর মধ্যে, যেহেতু ও একদমই মধ্যবিত্ত বাঙালি পরিবার থেকে উঠে আসা, একদমই তাই। দাদু নিজে বিধায়ক ছিলেন লম্বা সময়। তো ফলে ওর একটা পরিচিতি বাজার এবং ভোটের পাস বোঝাই ব্যাপারটা রয়েছে। একই সঙ্গে দীপশিতা আর একটা জিনিস করেছে, অনেকে এটা নিয়ে হয়তো কটাক্ষ করেছেন, কিন্তু দীপশিতা ডিডি কে বলুন, এই যে একটা ইয়ে করেছিলেন। হ্যাঁ, মানে এই দিদিকে বলুন ব্যাপারটা হচ্ছে তার কিছুই না, দীপশিতা ধর। তো এইটার পেছনে কারণটা কি? কারণটা একটাই, মানুষের আরো কাছাকাছি পৌঁছানো। এই তো ব্যাপার। মানে আমি যখন আর কারোর কাছে রিচ করতে পারলাম না, বা কোথাও আনরিচ থেকে যাচ্ছে, বা আমি গেলাম, যাওয়ার পরেও তো একটা ফলো আপ দরকার পড়ে। হ্যাঁ, মানে আমি হয়তো বাম প্রার্থী, তুই হয়তো তৃণমূল প্রার্থী, তোর যে পকেট ভোট আছে, আমি সেখানে গেলে সেখানকার মানুষজন হয়তো খুব বেশি হয়তো তোর বিরুদ্ধে কথা বলছেন না, বা আমার হয়ে কথা বলছেন না, বা আমার বিরুদ্ধেও কথা বলছেন না। কিছু তো সাইলেন্ট মানুষ থাকেন। কিন্তু যখন তারা দেখেন যে ও একটা ঠিক আছে, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আমার অভিযোগ জানানো যেতে পারে, এইটার একটা অ্যাডভান্টেজ দীপশিতা নিতে চেয়েছে। মমতা ব্যানার্জি কিন্তু এই কনসেপ্টটাতেই চলেন। মানে আমি বলছি, যেভাবে তার অনেক মানুষ আছেন যারা হয়তো একটা পার্টিকে ভালোবাসে না, কিন্তু তারা বলেন যে আমি ওনাকে ভালোবাসি, মানে আমি অমুককে ভালোবাসি, অমুক পার্টিটাকে আমার ভালো লাগে না, তাদের ভালো লাগে না। তুই বলতে চাইছিস, তোর কথাতে তাই বেরিয়ে আসছে যে দীপশিতা ধর যতই এরা কমিউনিস্টরা বলুক যে আমাদের কাছে অবশ্যই পার্টি প্রতিষ্ঠান সব জায়গাতেই আমাদের প্রত্যেকের কাছেই, কিন্তু তারপরও বলছি যে দীপশিতা ধর একটা নিজস্বতা তৈরি করেছে। তুই বলতে চাইছিস? আমার মনে হয়েছে বরাবর দীপশিতার একটা নিজস্বতা আছে। এবার নিজস্বতা আছে, যে মানুষেরই একটা নিজস্বতা থাকে, যত দিন যায় তত ডেভেলপ করতে থাকে, আস্তে 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 সেটা আরো বেশি করে বোঝা যায়। দীপশিতার ক্ষেত্রে এই দমদম উত্তরের প্রচারে, দমদম উত্তরের জনসংযোগে, দমদম উত্তরের কর্মী সভায়, সমাবেশে, মিছিলে, পথ হাঁটায়, এটা কিন্তু বোঝা যায়। এবং বিতর্কে, রাহুল অরুণোদয় ব্যানার্জির মর্মান্তিক যে ঘটনা, তার সঙ্গে সেখানে আমি বলছি, সেখানে তার ইন্টারন্যাশনাল গাওয়া, সেটা নিয়ে ঠিক ভুলের প্রসঙ্গ যাচ্ছে না, বিতর্ক হয়তো সবকিছুতেই হতে পারে বিতর্ক, সেটা হয়েছে। কখনো ফেসবুকে কিছু ধর্মীয় তার কমেন্ট লেখার জন্য দীপশিতা, হ্যাঁ, তো এটা কি মানে কনসাসলি কেউ বিতর্ক তৈরি করে বা না করে আমি জানি না, মানে এটা কি মানুষ দীপশিতাকে আরো বেশি চেনায়? দীপশিতার একটা জিনিস মনে হয়, তুইও দীপশিতাকে দীর্ঘদিন ধরে, মানে যারা আমরা রাজনীতিতে কাজ করি, দীপশিতা তো প্রমিনেন্ট। তো ফলে দীপশিতার একটা ব্যাপারই হচ্ছে যে দীপশিতা ইস্যুতে, কোনো একটা রাজনৈতিক ইস্যু, বাংলার কোনো ইস্যুতে দীপশিতা অলওয়েজ নিজের একটা বক্তব্য রাখে। এবার সেই বক্তব্য থেকে একটা বিতর্ক তৈরি হলো, সেই বক্তব্য নিয়ে তুমুল আলোড়ন তৈরি হলো, এ তো পার্ট এন্ড পার্সেল, এ তো খেলার মধ্যে হবেই তাই। তো সেটা দিয়ে যে দীপশিতাকে আলাদা করে মানুষের কাছে প্রমিনেন্ট হতে হবে তা নয়। দীপশিতা কিন্তু নেত্রী হিসেবে, হ্যাঁ একদমই তাই। মীনাক্ষী দীপশিতার মধ্যে ফারাকটা কোথায়? দীপশিতা অনেক বেশি ভোকাল, মীনাক্ষীও ভোকাল, এ নিয়ে কোনো সন্দেহ নয়, কিন্তু মীনাক্ষীর আবার সোশ্যাল পার্টটা কিন্তু
অফ, মানে অনেক পলিটিক্যাল বক্তব্য, অনেকটাই মানে একেবারেই তাই। পুরোটাই ন্যারো ফোকাসটা একদম পলিটিক্যাল। একদমই তাই। দীপশিতার কিন্তু পলিটিক্যাল অবশ্যই, কিন্তু সেটা একটা সামগ্রিক তার প্রেক্ষাপট আছে। হ্যাঁ, একটা ওয়াইড ব্যাপার। এটা যেটা শতরূপের ক্ষেত্রে যে একটা চটক আছে বলা হয়, হ্যাঁ, সৃজনের বক্তব্য অনেক বেশি ডাইরেক্ট। হ্যাঁ একদম, এটা তো হয়। হ্যাঁ, সুভাষ চক্রবর্তী যেভাবে বলতেন, অনিল বিশ্বাস যেভাবে বলতেন, দুটো কথা ফারাক রয়েছে। জ্যোতিবাবু তার একটা আলাদা ম্যানারিজম ছিল, বুদ্ধবাবুর আবার অন্য স্টাইল, এটা স্টাইল। বা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, প্রত্যেক নরেন্দ্র মোদী, প্রত্যেকের নিজস্ব স্টাইল আছে। তারপরে দীপশিতা একটা স্টাইলের পড়ে গেছে, মানে দীপশিতার একটা নিজস্বতা আছে। আমি সেটাই বললাম, একটা ধরন, এত তরুণী নেত্রী এই কদিনে আসছে। তো এবার এই লজিকটাতে যে প্রশ্নটা তুই করছিস যে দমদম উত্তরে কি সত্যি সিপিএম জিতবে, মানে 2016 10 বছর পর সেটা কি ঘটনা, মানে আবার সেটাকে ফিরে দেখা সম্ভব, এটা এই মুহূর্তে বলা খুব ডিফিকাল্ট। কারণ 4 তারিখের আগে চন্দ্রিমা ভট্টাচার্য কোন অর্থেই পিছিয়ে থাকা ক্যান্ডিডেট নয়। চন্দ্রিমা ভট্টাচার্যকে কিন্তু বেগ দেওয়া, যেই উল্টো দিকে দাঁড়ান না কেন, তার পক্ষে যথেষ্ট ডিফিকাল্ট। বিজেপি লড়াই করবে, নিশ্চিতভাবেই লড়াই করবে। বিজেপি ধীরে ধীরে দমদমে পেনিট্রেট করেছে, তাদের সংগঠন বাড়িয়েছে, তাদের মানুষজন সমর্থক বেড়ে গেছে, সব ঠিক আছে। একই সঙ্গে বামেরাও লড়াই করবে, কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু দমদম উত্তরে অ্যাডভান্টেজ। না এই তো তোর কথাই, আমি তোর কথা সূত্র ধরেই তোকে মানে বলতে চাইবো যে চন্দ্রিমা ভট্টাচার্য হচ্ছে সেই বিরল প্রজাতি, মানে মমতা ব্যানার্জি সরকারেও কোনো মহিলা নেত্রী যদি তার নিজস্বতা নিয়ে থাকেন, যে তার মধ্যে কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য তার কিন্তু একটা নিজস্বতা আছে। তার মানে এটা পার্টি সংগঠন এগুলোর সঙ্গে দুজন ব্যক্তিত্বর লড়াই, খানিকটা তো বটে। দেখ, ভোট অলওয়েজ ব্যক্তিত্বের লড়াই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। মানে এটা যখন দুটো ব্যক্তিত্ব খুব ভালো, মানে যাদের ব্যক্তিত্ব খুব বেশি, ব্যক্তিত্ব সম্পন্ন যদি আমি বলি, সেক্ষেত্রে দেখি চন্দ্রিমা ভট্টাচার্য, দিকে দীপশিতা ধর, তাহলে কিন্তু লড়াইটা অনেক মানে কি বলবো মনোগ্রাহী লড়াই হবে বলে সেটা বলতে পারিস। বেশ, মানে আমরা বলি না যে ইন্টারেস্টিং ম্যাচ, এটা এইরকম টাইপের, সেটাই বলছি। হ্যাঁ, তো ডেফিনেটলি এটা এই ম্যাচ কোনো সন্দেহ নেই ভালো রকম, এতে প্রচুর মশলা থাকবে, রসদ থাকবে, চর্চা করার, কথা বলার, লেখার। হ্যাঁ, তো এই জায়গাটাতে আমার মনে হয় যে এখানে দমদম উত্তরে যদি বামেদের ফিরে আসতে হয় 10 বছর পর, তাহলে অনেক অজানা অঙ্ক মেলাতে হবে। ঠিক। তো আমরা আজকে আমাদের আলোচনায় ছিল দীপশিতার ধর শুধু নয়, দমদম উত্তর কেন্দ্রটা সীতাধর ফিরবেন কি, মানে ফেরাতে পারবেন কিনা, এটা একটা প্রশ্ন। তার সঙ্গে এর সঙ্গে অনেক কিছু জড়িয়ে থাকে, অনেক কিছু এলো, আপনারা শুনলেন। তো আমি আর অভিষেক এই ধরনের আলোচনা করতেই থাকবো। আপনাদের যদি মনে হয় যে আপনারা বিশেষ কিছু আলোচনা চাইছেন, বিশেষ কিছু আমাদের কোনো কেন্দ্র, কোনো প্রার্থী সম্পর্কে জানতে চাইছেন, তাহলে আমাদের জানান, আপনাদের মতামত দিন, সেটাই সব। তো আমরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।